রাহুল এবং চন্দনার ধুমধাম করে বিয়ে হয়, কিন্তু দুঃখের বিষয় তাদের এই বিয়েটা হলো কন্ট্রাক্ট ম্যারেজ। 1 বছরের জন্য চন্দনা রাহুলের সাথে বিয়ের কন্ট্রাক্ট করে, কিন্তু এই বিষয়ে চন্দনার শ্বশুরবাড়ির লোকেরা কিছুই জানে না। চন্দনা যখন রাহুলের সাথে শ্বশুরবাড়িতে যায় তখন তাকে দেখে তার শাশুড়ি মা বিপাশা দেবী এবং ননদ টিনা খুবই খুশি হয়, কিন্তু চন্দনা মোটেই তাদের পছন্দ করতে পারে না, কারণ চন্দনা ভীষণই বড়লোক এবং অহংকারী। ও মাই গড, আমি বিয়ে করে কোথায় এসে পড়লাম? রাহুল, তোমাদের বাড়িঘর কত ছোট। একটুখানি ছোট বাড়িতে তোমরা 3 জন কি করে একসাথে থাকতে পারো? আমার ড্যাডি কত বড় লোক, আমাদের 10 তলা বাড়ি। আমার পক্ষে কিন্তু এখানে একদমই থাকা সম্ভব নয়। ঠিক আছে ম্যাডাম, আপনি এখন চুপ করুন। এই কথাগুলো আমার মা কিংবা বোন শুনতে পেলে খারাপ ভাববে, কেননা ওরা তো জানে না যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। তাই আপনার পক্ষে যতটা সম্ভব আপনি ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন। সো ডিসগাস্টিং, গরিব কোথাকার। পরের দিন চন্দনার ননদ টিনা যখন তার ঘরে যায় তখন, ওয়াও বৌদি, তুমি কি লাকি! তোমার কাছে কত দামি দামি মেকআপ, গহনাগাটি, শাড়ি আছে। তুমি এত দামি দামি বিদেশি প্রোডাক্ট ইউজ করো, কিন্তু আমার কাছে কিছুই নেই জানো। দাদা বা মাকে কিছু কিনে দেওয়ার কথা বললে ওরা বলে যে পরে কিনে দেব, কারণ এগুলোর নাকি অনেক দাম। হ্যাঁ অবশ্যই, আমার ড্যাডি মাস গেলে আমাকে 5 লক্ষ টাকা হাত খরচা দেয়। আমি সেই টাকা খরচা করে নিজেকে প্যাম্পার করি, তাই আমার কাছে এত দামি দামি জিনিসপত্র আছে। কিন্তু তোমাদের এত ক্ষমতা আছে নাকি যে তুমি এত দামি দামি জিনিসপত্র ব্যবহার করবে? তোমার দাদা গরিব, তোমার পুরো ফ্যামিলি গরিব, অসহ্য গরিব কোথাকার। চন্দনা তার ননদকে এরকম কথা বললে টিনা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু রাহুল যখন ব্যাপারটা জানতে পারে তখন সে চন্দনাকে কথা শোনাতে শুরু করে। আপনি সামান্য 1 বছরের জন্য কন্ট্রাক্ট করে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন, আর আসা মাত্রই আমার মা বোনকে অপমান করা শুরু করে দিয়েছেন। প্লিজ এসব কিছু করবেন না। এই ভিখারি, চুপ করো। তোমার গরিব মা বোনকে অপমান করার কোনো শখ নেই আমার। তোমার বোন আমার জিনিসপত্র নিয়ে প্রশ্ন করছিল, আমাকে উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি যা পেরেছি বলেছি। আর তাছাড়া ওনারা আমার আসল শাশুড়ি মা কিংবা ননদ কেউই নয় যে আমি ওনাদের সম্মান করব। আর তুমি কিন্তু কন্ট্রাক্টের শর্ত ভুলে যেও না। আমার সাথে তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমার ড্যাডি তোমাকে 1 টাকাও দেবে না। আর আপনিও ভুলে যাবেন না যে আপনি যদি কন্ট্রাক্টের শর্ত ভেঙে ফেলেন তাহলে কিন্তু আমি আপনাকে এই বাড়িতে রাখবো না। তারপর আপনার ড্যাডি আপনার মনের ইচ্ছে পূরণ করবে তো? রাহুল এই কথা বললে চন্দনা ভয় পেয়ে যায়, কারণ যে করে হোক তাকে 1 বছর রাহুলের সাথে সংসার করতেই হবে, তা না হলে তার মনের যাবতীয় ইচ্ছা পূরণ হবে না। কিন্তু সে কিভাবে সেই বাড়িতে থাকবে কিছুই বুঝে উঠতে পারে না। সেদিন রাত্রিবেলা যখন ঘুমানোর সময় হয় তখন, এক্সকিউজ মি, তুমি আমার সাথে এক বিছানায় ঘুমাবে নাকি? কোনো মতেই সম্ভব না, কারণ আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারবো না। তুমি মেঝেতে বিছানা করে ঘুমাও। আমি আমার বাড়িতেই মেঝেতে ঘুমাতে যাবো কেন? আর তাছাড়া আপনার সাথে বেড শেয়ার করার আমারও কোনো ইচ্ছা নেই, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি নিচে ঘুমাতে পারবো না, তাই বিছানার মাঝখানে বালিশ দিয়ে বর্ডার করে দিচ্ছি। আর ওইদিকে আপনি শোবেন আর এদিকে আমি শোবো, বুঝেছেন? কন্ট্রাক্ট ম্যারেজ অনুযায়ী রাহুল বিছানার মাঝখানে বালিশ দিয়ে বর্ডার করে দেয়, আর দুজনে 2 প্রান্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই চন্দনার শাশুড়ি মা নতুন বৌমাকে ডাকতে শুরু করে, কিন্তু চন্দনার বরাবরই সকাল 11টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস। ওরে বাবারে, এই বুড়িটা আমাকে ডেকে ডেকে পাগল করে দেবে। আমি আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু আমার শান্তি নেই। ড্যাডি বলেছিল কন্ট্রাক্ট ম্যারেজ করে গেলে আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে আমার প্রবলেম শেষই হচ্ছে না। কি হলো বৌমা, উঠে পড়ো। বেলা 10টা বেজে গেল, এখনো আমরা কেউ ব্রেকফাস্ট করিনি। আজকে তুমি প্রথমবার আমাদের জন্য ব্রেকফাস্ট রান্না করবে, তাই এত দেরি করে ঘুমাতে হবে না। আমরা সবাই উঠে পড়েছি। ব্রেকফাস্ট হয়ে গেলে রাহুলও তো অফিসে যাবে। অসহ্যকর, আমি কি করতে পারি? আমার রান্না বান্না করার অভ্যাস নেই। আমার বাপের বাড়িতে 10টা চাকর বাকর আছে, ওরাই রান্না বান্না করে। আপনাদের বাড়িতে কি কোনো চাকর নেই? আমি এসব রান্না বান্না করতে পারবো না। এখন আমাকে ঘুমাতে দিন। আমার বিউটি স্লিপ নষ্ট করবেন না প্লিজ। না বৌমা, এরকম বলতে নেই। বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমায় না। ধীরে ধীরে তোমাকে সংসারের সব দায়িত্ব নিতে হবে। তাড়াতাড়ি উঠে স্নান করে রান্নাঘরে চলে এসো। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষা করছি। এই বলে বিপাশা দেবী রান্নাঘরে চলে যায়। চন্দনারও কিছু করার থাকে না, কারণ তাকে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে যে করেই হোক ভালো করে থাকতে হবে। তা না হলে যদি তার বাবা একবার বিষয়টা জানতে পারে তাহলে বিপদ হতে পারে। এই ভেবে চন্দনা না চাইতেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে যায়।
তুমি আজকে আমাদের জন্য গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম রান্না করো বৌমা। এই বলে বিপাশা দেবী তার নতুন বৌমাকে রান্নাঘরের জিনিসপত্র সম্পর্কে বুঝিয়ে দেয়, কিন্তু চন্দনা কিছু বুঝতে পারে না, কারণ তাকে বাবার বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত ভরে খেতে হয়নি। শাশুড়ি মা যখন রান্নাঘর থেকে চলে যায়, তখন চন্দনা কাঁদতে কাঁদতে তার বাবাকে ফোন করে বলে, ড্যাডি তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে? এরা আমাকে এখন রান্না করতে বলছে। আই কান্ট ড্যাডি। বাড়িতে মালতী মাসি আমাদের সব রান্না বান্না করে দেয়। তুমি মালতী মাসিকে এখনই পাঠিয়ে দাও প্লিজ। না মা, এখন মালতী দিদিকে তোমার শ্বশুর বাড়িতে পাঠানো যাবে না, তোমার কন্ট্যাক্ট শ্বশুর বাড়িতে। তাই তোমাকেই তোমার শ্বশুর বাড়ির রান্না বান্নার বিষয়টা বুঝে নিতে হবে। আর আমি এখন রাখছি, আমি ভীষণ ব্যস্ত, আমার কথা বলার সময় নেই। আর পারলে তুই জীবনের প্রথম কি রান্না করলে সেটা একটু প্যাকিং করে পাঠাস, আমি আমার মেয়ের হাতের প্রথম রান্না খাবো। এই কথা বলে অঞ্জন বাবু ফোন রেখে দেয়, যার ফলে চন্দনা ভীষণই রেগে যায়। সে কোনো মতে গ্যাস জ্বালিয়ে রান্না বান্না করতে শুরু করে, কিন্তু সে ময়দা মাখতে পারে না, আলুর খোসা পর্যন্ত ছাড়াতে পারে না। এসব করতে গিয়ে সে নিজের হাতটাই পুড়িয়ে বসে। ও মাই গড, আমার হাত পুড়ে গেল। ও মা, কি চলছে? আমি আর রান্না করতে পারবো না। চন্দনা কোনো মতেই রান্না করতে চায় না। সে অনলাইনে নিজের শ্বশুরবাড়ির লোকেদের জন্য ভালো দামি দামি ব্রেকফাস্ট অর্ডার করে দেয়। কিছুক্ষণের মধ্যে খাবারগুলো বাড়িতে এসে পৌঁছালে চন্দনার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা কোনোদিনও এত দামি দামি ব্রেকফাস্ট খায়নি। প্রথমে তার শাশুড়ি মা, ননদ, স্বামী কেউই এত দামি দামি খাবার খেতে চায় না। আমি কিন্তু আপনাদের জন্য রান্না বান্না করতে গিয়ে হাত পুড়িয়ে বসে আছি, আর আপনারা বলছেন বাইরের খাবার খাবেন না, না খেলে খেতে হবে না। আমি বাইরের কুকুরদের খাইয়ে দেব, কিন্তু তবুও আমি আপনাদের জন্য রান্না করতে পারবো না। উফ, আমার হাতটা এখনো পর্যন্ত জ্বলছে। চন্দনা এই কথা বললে সবার খুব খারাপ লাগে, কিন্তু তারা চন্দনাকে মোটেই বকাবকি করে না। তারা সবাই মিলে বাইরের খাবার খেয়ে নেয়। খাওয়া হয়ে গেলে রাহুল চন্দনার হাতে ব্যান্ডেড লাগিয়ে দেয়। হাতে বেশি জল দেবেন না, একটু বিশ্রাম করুন, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখন অফিসে যাচ্ছি, তাই একটু মুখটা কম চালাবেন, কেননা আপনি এমন কথা বলেন যে আমার মা আর বোন কষ্ট পাই, বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে, এবার দূর হয়ে যাও। আমি তোমার সত্যিকারের বউ নই, কন্ট্রাক্ট করা বউ, তাই আমার প্রতি বেশি দরদ দেখাতে হবে না। চন্দনা এভাবে প্রত্যেক দিন তার শ্বশুরবাড়ির পরিবারকে অপমান করে, কিন্তু ইতিমধ্যে কন্ট্রাক্ট ম্যারেজের শর্ত অনুযায়ী চন্দনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা রাহুলের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এতদিন যাবৎ টিনার পড়াশোনার জন্য রাহুলকে লোন নিতে হতো। তার মায়ের সোনা গহনা বন্ধক করে রাখা ছিল, তাদের বাড়িটাও মর্গেজে ছিল, তাই রাহুল সেই লক্ষ লক্ষ টাকা দিয়ে সমস্ত কিছু শোধ করে ফেলে। রাহুল এত টাকা খরচা করছে দেখে তার মা এবং বোন খুবই অবাক হয়, কিন্তু রাহুল তাদেরকে আসল সত্য ঘটনা কিছুই বলতে চায় না। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়, কিন্তু চন্দনা এখনো তার পরিবারের সাথে খারাপ ব্যবহারই করে। একদিন চন্দনার খুবই জ্বর আসে। বৌদি, তুমি এখন চুপচাপ বিশ্রাম করবে, আমি আর মা তোমাকে জলপট্টি দিয়ে দিচ্ছি। আমরা দাদাকে ফোন করে বলেছি, দাদা অফিস থেকে ফেরার সময় রাত্রিবেলা সবার জন্য খাবার নিয়ে আসবে। তুমি একদম নড়াচড়া করবে না। আর হ্যাঁ, তোমার জামা কাপড়, ঘর, জিনিসপত্র সব আমরাই পরিষ্কার করে দেব, কেমন? এভাবে টিনা এবং বিপাশা দেবী চন্দনার খুবই খেয়াল রাখে, যার ফলে চন্দনার মন গলতে বেশি সময় লাগে না। আমি এতদিন ওদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, শুধুমাত্র কন্ট্রাক্ট ম্যারেজ বলে আমি টাকার দমে ওদেরকে কিনে রেখেছিলাম, কিন্তু ওরা আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে আমি মায়ের আদর পাইনি, কিন্তু এই বাড়িতে আসার পর মা আর বোনের আদর কি হয় সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি এখন যদি এই কথাগুলো রাহুলকে বলি, তাহলে ও আমাকে বিশ্বাস করতেই চাইবে না। এমনিতেও কিছুদিন পর কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তাই আমাদের বিয়েটাও শেষ। এই কথা ভেবে চন্দনার চোখে জল চলে আসে। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে, কিন্তু এই এক বছরের মধ্যে চন্দনার মধ্যে অনেক পরিবর্তন আসে। সকালবেলা তাকে না ডাকা সত্ত্বেও সে ঘুম থেকে উঠে পড়ে, রান্নাঘরে গিয়ে ইউটিউব দেখে রান্নাবান্না শেখে, শাশুড়ি মা এবং ননদের খেয়াল রাখে, এমনকি রাহুলের জন্য ভালো মন্দ খাবার রান্না করে। ম্যাডাম, আপনি কিন্তু নাটকটা ভালোই করতে পারেন, ভালো করেই জানেন এখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তাই ইচ্ছা করে ভালো মানুষ সাজা নাটক করছেন, তাই তো? আমাদের দয়া দেখাচ্ছেন? আপনার কোনো দয়া আমাদের চাই না। আপনি আমাদেরকে এক বছর অনেক টাকা দিয়েছেন, আর তাতে আমাদের সমস্যাও মিটে গেছে, তাই এই নিন কন্ট্রাক্ট শেষের কাগজ। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো রাহুল।
কিছুই ভুল বুঝছি না। আপনি এবার এখান থেকে আসতে পারেন। আপনি বাড়ি গিয়ে দেখবেন আপনার বাবা ব্যবসা আপনার নামে করে দিয়েছে। আর আপনি তো সেই জন্যই আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলেন, যে আমাকে বিয়ে করে 1 বছর যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আপনার বাবা ব্যবসার সম্পত্তির কাগজ আপনার নামে করে দেবে। এবার আপনি আসতে পারেন। রাহুল এরকম ব্যবহার করলে চন্দনার খুব খারাপ লাগে, কারণ সে মনে মনে নিজের স্বামীকে পছন্দ করে ফেলে। যদিও চন্দনার সঙ্গে এমন ব্যবহার করতে রাহুলেরও খুব খারাপ লাগে, কিন্তু রাহুল নিজেকে ছোট করতে চায় না। তাই চন্দনা আর কোনো কথা না বাড়িয়ে ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে যাওয়ার পর, ড্যাডি, আমার সম্পত্তি, ব্যবসা কোনো কিছুই লাগবে না, তুমি শুধু বিদেশে যাওয়ার টিকিট কেটে দাও। আমি এখান থেকে চলে যেতে চাই। আমি 1 বছর ওদের বাড়িতে থাকলাম, কিন্তু তবুও রাহুল আমার মর্ম বুঝলো না। ঠিক আছে, আমি এখান থেকে চলে গেলেই রাহুল ওর পরিবারকে নিয়ে ভালো থাকবে। চন্দনা এভাবে কান্নাকাটি করলে অঞ্জন বাবুর খুব খারাপ লাগে, কারণ সে চোখের সামনে নিজের মেয়ের পরিবর্তন লক্ষ্য করতে পারে। অন্যদিকে রাহুলেরও এখন কিছু ভালো লাগে না। সে সব সময় যেভাবে চন্দনার সঙ্গে ঝগড়া করত, এমনকি ছুটির দিনে তারা আবার কখনো একসাথে বসে তাস খেলতো, মা এবং বউকে নিয়ে সিনেমা দেখতে যেত। কিন্তু এখন রাহুলের খুব একা একা লাগে। এমন পরিস্থিতিতে রাহুল তার মা এবং বোনকে তাদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা জানায়। তখন তারাও রাহুলের উপর রেগে যায়। তাই রাহুলের বোন এবং মা ঠিক করে এবার তারা চন্দনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। দেখতে দেখতে এভাবে কয়েকটা দিন কেটে যায়। চন্দনা যেদিন বিদেশে যাবে সেদিন রাহুল তার পরিবারকে নিয়ে চন্দনার বাড়িতে গিয়ে হাজির হয়। আমরা সবকিছু জেনে গেছি বৌমা, আমরা তোমাকে এবার আমাদের বাড়ির সত্যিকারের বৌমা বানিয়ে নিয়ে যেতে চাই। আমার পাগল ছেলেটার কথাই তুমি কিছু মনে করো না। ও তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু মুখ খুলে কিছু বলতে পারে না। তুমি বাড়ি থেকে চলে আসার পর আমার ছেলেটা একেবারে পাগল হয়ে গেছে। ও তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, সব সময় মন খারাপ করে থাকে। ও তোমাকে ছাড়া থাকতে পারবে না বৌমা। দয়া করে তুমি আমাদের সাথে বাড়িতে ফিরে চলো। তুমি চলে আসার পর আমাদেরও কিন্তু বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তুমি দয়া করে আমাদের সাথে চলো। আই এম সো সরি চন্দনা, তুমি প্লিজ ফিরে চলো। আমি তোমার বাবার মতো বড় লোক নই ঠিকই, কিন্তু তুমি আমার সাথে অনেক সুখে থাকবে। রাহুল এই কথা বললে চন্দনা খুব লজ্জা পেয়ে যায়, তাই সে তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না। চন্দন বাবুও তার মেয়ে এবং জামাইয়ের জন্য খুবই খুশি হয়। তারা সবাই মিলে বিয়ের একটা দিন ঠিক করে। এবার লোক জানাজানি করে সত্যিকারের পছন্দের ভিত্তিতেই রাহুল এবং চন্দনার ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর এবার চন্দনা শ্বশুর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে হাসি খুশি বসবাস করতে থাকে। সুমিত্রা দেবী তার 3 ছেলে ও বৌমার সঙ্গে বাস করত। তার 3 বৌমার নাম হলো অঙ্কিতা, পুষ্পা এবং মোনালি। সুমিত্রার 3 বৌমায় ভীষণ পরিমাণে শীতকাতুরে ছিল। শীতকাতুরে হওয়ার পাশাপাশি তারা ভীষণ পরিমাণে অলস ছিল। তারা শীতকালে তো কখনো স্নান করতই না, এমনকি গরমকালেও তারা মাঝে মধ্যে স্নান না করে কাটিয়ে দিত। কিন্তু 3 বৌমার এই রহস্যের ব্যাপারে কেউই জানতো না। 3 জনই কাউকে কখনো ব্যাপারটা বুঝতে দেয়নি। তারা সবসময় ব্যাপারটাকে গোপনীয় করে রাখার চেষ্টা করে। এমনই একদিন সকালবেলা বড় বৌমা অঙ্কিতা বলে, মা, বাথরুমে কেউ আছে নাকি বলুন তো, আমি স্নান করব। বাথরুমে তো এখন কেউ নেই, কিন্তু এই শীতকালে তুমি এত সকাল সকাল স্নান করবে? এখন তো মাত্র 6টা বাজে, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো কেন? মা, আপনি তো জানেন বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারি না আমি। আর শীতকাল হোক কিংবা গরমকাল, আমার ছোটবেলা থেকে ঘুম থেকে উঠে স্নান করার অভ্যাস আছে। আমি তো আর বাকিদের মতো নোংরা নই। অনেকেই তো শীতকালে স্নান করে না, আমি আবার এসব পারি না বাবা। স্নান না করলে আমার দিনটা ভালোই কাটে না। দিদি, তুমি তো দেখছি একদম আমার মতো। আমিও শীতকালে স্নান না করে থাকতে পারি না, জানো। স্নান না করলে হয় নাকি বলো তো? ও আচ্ছা, তুমি শীতকালে স্নান না করে থাকতে পারো না, আর গরমকালে তার মানে স্নান না করে থাকতে পারো, তাই তো? না না, আমি এটা বলতে চাইনি। আসলে গরমকালে তো স্নান সবাই করে, কিন্তু শীতকালে আর স্নান কজন করে বলতো? আচ্ছা দিদি, তুমি যাও, তাড়াতাড়ি স্নান করে এসো। তুমি বেরোলে আমি স্নান করতে ঢুকবো। পুষ্পার কথা শুনে বড় বৌমা অঙ্কিতা বাথরুমের মধ্যে চলে যায়। ওরে বাবা রে বাবা, কি ঠান্ডা! শীতকালে আমি স্নান করব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না রে বাবা। আমি বাপের বাড়িতে মাসের পর মাস স্নান না করেই কাটিয়েছি। শ্বশুর বাড়িতে আমি স্নান করব, তা আবার হয় নাকি কখনো? এক কাজ করি, কলটা চালিয়ে দিই, জল পড়ার শব্দ হবে, তবেই তো সবাই ভাববে যে আমি স্নান করছি।
এই বলে অঙ্কিতা কলটা চালিয়ে দেয়। বাথরুমের মধ্যে কমপক্ষে 1 ঘন্টা তো কাটাতেই হবে। সবাইকে বোঝাতে হবে আমি মোটেও শীত কাতুরে নই। কিন্তু 1 ঘন্টা কিভাবে কাটাবো আমি? একটু মুখটা ধুয়ে নি। ওরে বাবারে কি ঠান্ডা জল! মুখটা কোনো রকমে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নি তাহলেই হবে। এমনিতেও আমি দেখতে যা সুন্দর ফর্সা, স্নান না করলেও কেউ কিছু বুঝতেই পারবে না। অঙ্কিতা কোনো রকমে ফেস ওয়াশ দিয়ে শুধু মুখটা ধুয়ে নেয়। অনেকক্ষণ ধরে কল থেকে জল নির্গত হওয়ায় তাদের ট্যাঙ্কের জল শেষ হয়ে যায় এবং কল থেকে জল পড়াও বন্ধ হয়ে যায়। এই তো ট্যাঙ্কের জলও শেষ হয়ে গেছে। এবার আমি বাইরে বেরিয়ে যাই, সবাই ভাববে আমি অনেক স্নান করেছি। যাই যাই বাইরে যাই। অঙ্কিতা বাইরে বেরোতেই মেজো বৌমা পুষ্পা তাকে বলে, কি গো দিদি, বাথরুমে গিয়ে তুমি ঘুমিয়ে পড়েছিলে নাকি? সেই কখন বাথরুমে ঢুকেছো আর এখন বেরোনোর সময় হলো? তুমি কি আমাদের স্নান করার সুযোগ দেবে না? একাই স্নান করবে? আরে দেখছিস না শ্যাম্পু ট্যাম্পু করলাম, সময় তো লাগবেই। আর আমি তো আর কাকির মতো স্নান করি না যে মাথায় অল্প একটু জল দিয়ে দিলাম আর বেরিয়ে এলাম। আমি ভালো করে নিজের স্কিনের কেয়ার করি, সেই জন্যই তো আমি দেখতে এত সুন্দর। হ্যাঁ তো আমি কি নোংরা নাকি? আমিও তোমার মতো অনেকক্ষণ ধরে স্নান করি, সেটা শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল। এই বলে পুষ্পা বাথরুমে ঢুকে যায়। বাথরুমের কল থেকে জল না পড়ায় পুষ্পা মনে মনে ভাবে, ওরে বাবা, ট্যাঙ্কের জল তো শেষ হয়ে গেছে। দিদি শীতকালের মধ্যে এত জল দিয়ে কিভাবে স্নান করলো? বাবারে বাবা, আমি হলে তো এতক্ষণে মরেই যেতাম। এই ঠান্ডায় অল্প একটু জল গায়ে ছিটা পড়লেই যেন জীবনটা বেরিয়ে যায়। সেই জায়গায় দিদি ট্যাঙ্কের সব জল শেষ করে দিল। আমার দ্বারা এসব হবে না বাবা। পুষ্পা বাইরে বেরিয়ে বলে, এই যে দিদি, তুমি তো ট্যাঙ্কের সব জল শেষ করে দিয়েছো। এবার তাড়াতাড়ি করে মোটরটা অন করে দাও। ট্যাঙ্কে 1 ফোঁটাও জল নেই। বাথরুমে ঢুকে জল পেলাম না, কতটা রাগ ধরে বলো তো? আরে বাবা, তুই রাগ করছিস কেন? আমি এখনই মোটর চালিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে কি স্নান করা যায় বলতো? তুই তো জানিস আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, আর তার জন্য তো অনেক বেশি জলের দরকার। হ্যাঁ আমি সেটাই তো বলছি, শুধু তো তোমার জলের দরকার নয়, আমাদেরও জলের দরকার পড়ে। এই বলে পুষ্পা বাথরুমে চলে যায়। সেও অঙ্কিতার মতো কল চালিয়ে জল অপচয় করতে শুরু করে। বাথরুমে ভালো করে জল ছিটিয়ে দেব, বাথরুমের দেওয়ালেও বেশি বেশি করে জল দিয়ে দেব, যাতে দেখে মনে হয় আমি স্নান করেছি। বাথরুমের মধ্যে কিভাবে সময় কাটানো যাবে সেটা আমি আগে থেকে ভেবে রেখেছি। এই যে আমার ফোন। দিদি 1 ঘন্টা ধরে বাথরুমের মধ্যে ছিল, আমাকে তো 1.5 ঘন্টা অন্তত থাকতেই হবে, তবেই তো সবাই বুঝবে যে আমি স্নান করেছি। পুষ্পা তার ফোন নিয়ে বাথরুমের মধ্যে রিলস বানাতে শুরু করে। আসলে সে রিলস বানাতে খুবই পছন্দ করত, আর বাথরুমের মধ্যে সময় কাটানোর জন্য এটা তার কাছে সবচেয়ে বেস্ট অপশন ছিল। পুষ্পা বেশ অনেকগুলো রিলস বানিয়ে সময় অতিবাহিত করে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিরে ছোট, আমাদের দুজনের তো স্নান হয়ে গেল, তুই স্নান করবি না নাকি শীতকালে তুই স্নান করিস না? তোমাকে কে বললো আমি শীতকালে স্নান করি না? আমি অত নোংরা নই বুঝেছো? আমি তো তোমার বেরোনোর অপেক্ষা করছিলাম, এই তো এবার যাব। এই বলে মোনালিও বাথরুমের মধ্যে চলে যায়। বাবারে বাবা, বাথরুমের মধ্যে আসতেই কত ঠান্ডা লাগছে। তাহলে স্নান করলে আমার কি হবে? স্নান করলে হয়তো আমি এখানেই মরে পড়ে থাকবো। কিন্তু আমি যে স্নান করেছি সেটা তো আমাকে বোঝাতে হবে। বাথরুম তো আগে থেকেই ভেজা, কল চালিয়ে দেওয়াটা পুরানো হয়ে গেছে। এক কাজ করি, সাবানটাকে জলের মধ্যে চুবিয়ে ভালো করে গুলিয়ে কম করে দিই, আর শ্যাম্পুর পরিমাণ একটু কম করে দিই। সবাই ভাববে আমি অনেক সাবান মেখেছি আর শ্যাম্পু করেছি। হে হে হে। এভাবে মোনালি বাথরুমের সাবান জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেয়। সে ইচ্ছা করে বেশ কিছুটা পরিমাণ শ্যাম্পুও ফেলে দেয়। আমার কাজ শেষ, এবার বাথরুমে বসে বসে গেম খেলবো। পরের দিন থেকে ভাবছি বাথরুমের মধ্যে একটা কম্বল নিয়ে আসবো, কম্বলটা গায়ে দিয়ে গেম খেলতে ভালো লাগবে। 3 বৌমার কেউই শীতকালে স্নান করে না, কিন্তু তারা সবসময় প্রমাণ করার চেষ্টা করত যে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং প্রত্যেকদিন স্নানও করে। তাদের শাশুড়ি মাও এই ব্যাপারে কিছু জানতে পারে না। একদিন সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন তাদের শাশুড়ি মা সুমিত্রা দেবী বলে, কোথা থেকে একটা ইঁদুর মরা গন্ধ আসছে। কি বাজে গন্ধ, রান্নাঘরে ইঁদুর মরেছে নাকি বলতো? সুমিত্রা দেবীর কথা শুনে 3 বৌমা খুবই ভয় পেয়ে যায়। গন্ধ? কিসের গন্ধ?
আমি তো অনেক দিন হয়ে গেল স্নান করিনি, গন্ধটা আমার গা থেকে আসছে না তো। ঘরের বাইরে বেরোনোর আগে একবার শুকে দেখা দরকার ছিল। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। যদি এরা বুঝে যায় গন্ধটা আমার গা থেকে আসছে, তাহলে আমি যে স্নান করি না সেটাও তো সবার সামনে চলে আসবে। এ মা, গা থেকে গন্ধ বের হচ্ছে। কতদিন ধরে ভাবছি একটা বডি পারফিউম কিনে আনবো, কিন্তু আনাই হচ্ছে না। হে উপরওয়ালা, তুমি আজকে আমাকে বাঁচিয়ে নাও। আমার মনে হচ্ছে গন্ধটা আমার গা থেকেই বের হচ্ছে। তাড়াতাড়ি কেটে পড়ি, না হলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ইস কি বাজে গন্ধ বের হচ্ছে। ছি ছি, এই বাজে গন্ধের মধ্যে বসে খাবার খাওয়া যায়? আমি এমনিতেই নোংরা ময়লা গন্ধ পছন্দ করি না। তোমরা খাও বাবা, আমি চললাম। হ্যাঁ, আমিও এখানে বসে খেতে পারবো না, কি বাজে গন্ধ। তোমরা খাও, আমি উঠে গেলাম। এই বলে এক এক করে 3 বৌমাই খাবার না খেয়ে তাড়াতাড়ি করে নিজের নিজের রুমে চলে যায়। অঙ্কিতা ও মোনালি ঘরে গিয়ে বেশি করে বডি স্প্রে ব্যবহার করে। পুষ্পার কাছে বডি স্প্রে না থাকায় সে তৎক্ষণাৎ বডি স্প্রে কিনতে মার্কেটে চলে যায়। আসলে তারা যেহেতু অনেকদিন স্নান করেনি, সেই জন্য তাদের 3 জনের গা থেকেই ভীষণ গন্ধ বের হচ্ছিল। তাই তারা সবসময় বডি স্প্রে ব্যবহার করা শুরু করে। এভাবে সময় কাটতে থাকে। একদিন সুমিত্রা দেবী লক্ষ্য করে তাদের বাড়ির পানীয় জলের পরিমাণ কমছে না। কি ব্যাপার বলো তো? আমি অনেকদিন ধরে দেখছি 20 লিটার জল শেষ হচ্ছে না। সেই 5 দিন আগে রামু জল দিয়ে গিয়েছিল, সেই জল এখনো শেষ হলো না। তোমরা কি জল খাচ্ছ না? শীতকাল পড়তেই জল খাওয়া বন্ধ করে দিয়েছো? কই না তো, আমি তো সবচেয়ে বেশি জল খাই এই বাড়িতে। আর তাছাড়া শীতকালে ঠান্ডা ঠান্ডা জল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি প্রত্যেকদিন 5-6 লিটার করে জল খাই। এই তো এখন আমি জল নিতেই এসেছিলাম। এই বলে অঙ্কিতা অনেকগুলো বোতলে জল ভরে নিয়ে তার রুমে চলে যায়। অঙ্কিতাকে দেখে পুষ্পা ও মোনালিও বোতলে জল ভর্তি করে ঘরে নিয়ে চলে যায়। বাপ রে বাপ, এই শীতকালে জল খাওয়াটা কত চাপের ব্যাপার। কি ঠান্ডা জল। শাশুড়ি মা ঠিক খেয়াল রেখেছে যে আমি জল খাচ্ছি না। এক কাজ করি, এই জলগুলো বেসিনে ফেলে দিই। কালকে তো আবার জল নিয়ে আসতে হবে, না হলে সবাই বুঝে যাবে আমি যেমন শীতকালে স্নান করি না তেমন জলও খাই না। অঙ্কিতার মতো বাকি 2 বৌমাও পানীয় জল বাইরে ফেলে দেয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। দীর্ঘদিন ধরে স্নান না করার ফলে 3 বৌমারই শরীর খারাপ করতে শুরু করে। একদিন হঠাৎ করে বড় বৌমা অঙ্কিতার লুজ মোশন শুরু হয়। সে বারে বারে বাথরুমে যেতে থাকে। আরে তোমার হঠাৎ করে কি হলো? উল্টো পাল্টা কোনো খাবার খাওনি তো তুমি? তাহলে তোমার পেট খারাপ হলো কেন? আমার কাছে ওষুধ আছে, ওষুধটা খেয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। কি জানি মা, আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না তো। ওষুধ খাই, ঠিক হয়ে যাবে। এই বলে অঙ্কিতা ওষুধ খায়, কিন্তু তবুও তার লুজ মোশন বন্ধ হয় না। ওদিকে মেজো বৌমা পুষ্পা স্নান না করার ফলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। সে সবসময় শুধু পাদ মারতে থাকে। তার পাদের গন্ধে বাড়ির সকলেই বিরক্ত হয়ে ওঠে। এই তোমাদের কি হচ্ছে বলো তো? একজন সকাল থেকে 100 বার শুধু বাথরুমে পটি করতেই দৌড়াচ্ছে, আর তুমি পাদ মারা শুরু করেছো। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সবার একসঙ্গে পেট খারাপ করলো কেন? মা, আপনার কাছে গ্যাসের ওষুধ থাকলে একটা দিন তো। আসলে আমার পেটে খুব গ্যাস হয়ে গেছে, গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। পুষ্পার কথা শেষ হতে না হতেই ছোট বৌমা মোনালি হঠাৎ করে বমি করতে শুরু করে। সে পরপর বেশ কয়েকবার বমি করে। সুমিত্রা দেবী কিছু বুঝতে পারে না যে একসঙ্গে তার 3 বৌমা কিভাবে অসুস্থ হতে পারে। বাড়িতে যা ওষুধ ছিল সেই ওষুধগুলো খাইয়েও 3 বৌমার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন দেখা যায় না। তাই সুমিত্রা দেবী আর দেরি না করে তার 3 বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার 3 জনের চেক আপ করার পর বলে, আপনার 3 বৌমার মধ্যে একই সমস্যা দেখা দিয়েছে। 3 জনের শরীরই প্রচন্ড গরম হয়ে গেছে, তো এই জন্য কারোর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিচ্ছে, তো বা কারোর বমি হচ্ছে। আচ্ছা, আপনার বৌমারা কি স্নান করে না, নাকি এরা সবসময় গরম জামা কাপড় পরে থাকে? আর শীতকালে তো এরা জল খায় না বললেই চলে, তাই না? শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু বড়সড় বিপদ হতে পারে। কি বলছেন কি ডাক্তার বাবু? 3 বৌমার মধ্যে তো স্নান করা নিয়ে প্রত্যেকদিন ঝগড়া হয়। এরা একবার বাথরুমে ঢুকলে আর বেরোতেই চায় না, প্রত্যেক দিন স্নান করে। আর তাছাড়া এরা তো সোয়েটারও পরে না। আমার তো মাঝে মধ্যে খুব সন্দেহ হয় যে এদের ঠান্ডা লাগে না কেন। না না, এমন তো হওয়ার কথা নয়। এই যে তোমরা 3 জনে সত্যি কথা বলো তো। সত্যি কথা না বললে আমি তোমাদের চিকিৎসা করতে পারবো না। আমি যদি তোমাদের ভুলভাল ওষুধ দিই তাহলে কিন্তু তোমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, তাই সত্যি কথা বলো। না ডাক্তার বাবু, এরকম করবেন না। আসলে আমি শীতকালে কোনোদিনই স্নান করি না।
বাথরুমে গিয়ে আমি এমনি এমনি সময় কাটিয়ে দিতাম। আমার ভুলের কারণেই আজকে আমার সঙ্গে এমন হচ্ছে। কি, তুমি স্নান করো না? আমি তো জানতাম যে আমি একাই স্নান করি না। শুধু তোমরা দুজনে নয়, তার মানে আমিও তোমাদের দলে আছি। আমিও শীতকালে কখনোই স্নান করি না। তিন বৌমার কথা শুনে ডাক্তারের সঙ্গে সঙ্গে সুমিত্রা দেবীও অবাক হয়। ডাক্তার তিন বৌমাকে ভীষণ বকাবকি করে এবং তাদেরকে স্নান করার প্রয়োজনীয়তা সম্পর্কে ভালোভাবে বোঝায়। তিনজনেই তাদের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। ডাক্তার তাদের সুস্থতার জন্য বেশ কিছু ওষুধ লিখে দেয়। কয়েকদিনের মধ্যেই তারা সুস্থ হয়ে ওঠে। তিন বৌমা এই ঘটনার পর থেকে প্রত্যেকদিন স্নান করা শুরু করে।